চল স্টার্ট করি। কোঅর্ডিনেশনের মধ্যে আজকে আমি দেখবো হচ্ছে এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো আমার তো অলরেডি পড়া আছে। ক্লাস 11-এর কনসেপ্ট কিছু ইউজ করবো। ক্লাস 11-এর জিনিস আমি তোকে কিছু পাঠিয়েছিলাম, পড়ে আসতে বলেছিলাম, অলরেডি গ্রুপে পাঠানো আছে। ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাজ ওয়েল এস ডি অরবিটালগুলো স্ট্রাকচার, যেগুলো তুই বাড়ি থেকে পড়ে এসেছিস। আমি আজকে ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞেস করবে এখানে, ঠিক আছে? চল হাতে হেডিং দে, লেখ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হাতে হেডিং দে, হাইব্রিডাইজেশন। ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেও পড়েছি, সিমিলারলি ক্লাস 12-এ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারেও পড়ছি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। আচ্ছা, হাইব্রিডাইজেশন কার হাইব্রিডাইজেশন? তোকে যদি কোশ্চেনে কিছু নাও বলে দেয়, তোর আছে হচ্ছে বেসিক্যালি সেন্ট্রাল অ্যাটমগুলোর হাইব্রিডাইজেশন। তোর সিলেবাসে লিগ্যান্ডের হাইব্রিডাইজেশন নেই, ঠিক আছে? তার মানে হাইব্রিডাইজেশনের নিচে তুই লিখে রাখবি অ্যাজ ইউজুয়াল তোর নিজের ইনফরমেশনের জন্য, হাইব্রিডাইজেশন ফর সেন্ট্রাল অ্যাটম। অবশ্যই হাইব্রিডাইজেশন ফর সেন্ট্রাল মেটাল বা সেন্ট্রাল অ্যাটম, তুই যাই বল, হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল মেটাল, হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল মেটাল, সেন্ট্রাল মেটাল, হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল মেটাল, সেন্ট্রাল মেটাল। আচ্ছা, হাইব্রিডাইজেশন লেখার আগে কিছু জিনিস দেখি যেগুলো ক্লাস 11-এ আমি তো একবার দেখেছিলাম। ক্লাস 12 এক জাস্ট তোকে শর্টে বলছি। ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দেখেছিলাম। কি দেখেছিলাম? খাতায় একটা ফার্স্ট টার্ম লেখ, ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। তোর ফিজিক্সের মধ্যেও তুই এই নামটা শুনেছিস, ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম। ডায়াম্যাগনেটিক মানে কি? বেসিক্যালি যারা ম্যাগনেটিক ফিল্ডকে কি করে, অ্যাট্রাক্ট করে, তারা হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক, তাই তো? ভুল বলেছিস একদম। যারা হচ্ছে ডায়াম্যাগনেটিক মানে কি? যারা আমার ম্যাগনেটিক ফিল্ডকে রিপেল করে, তারা হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক মানে কি? যারা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে। এই হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক পার্ট, যেটা আমি ফিজিক্সে পড়েছি। তো আমি তুই এখানে কেমিস্ট্রির মলিকুলার রেসপেক্টে দেখবো এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো সিমিলার হতে পারে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে বিহেভ করে। ম্যাগনেটিক ফিল্ড কেন দরকার? কারণ ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সেই সব কিছু হচ্ছে। ইনফ্যাক্ট তুই কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে সব কেমিক্যাল কম্পাউন্ডকে বিহেভিয়ার দেখা হয়। তার কারণ এই যে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এগুলো দিয়ে তো সব কিছু, সেমিকন্ডাক্টর সব অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক ডিভাইসে সব কিছু ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার। তো যাই হোক, তুই লেখ ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক বলে হেডিং দিয়েছিস, ওর মধ্যে লিখছিস ডায়াম্যাগনেটিক মানে কি? ক্লাস 11-এও দেখেছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, যখন মলিকুলার অরবিটাল থিওরি পড়েছিলাম। লেখ ডায়াম্যাগনেটিক মানে কি? নো আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রেজেন্ট, নো আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রেজেন্ট, নো আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রেজেন্ট। যার মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, মানে আনপেয়ার্ড ইলেকট্রন ইজ অ্যাবসেন্ট, সোজা কথা। আনপেয়ার্ড, আনপেয়ার্ড আর লোন পেয়ারের মধ্যে ডিফারেন্স আছে। লোন পেয়ার মানে কি? লোন পেয়ার মানে হচ্ছে বেসিক্যালি, সাপোজ এই জিনিসটাকে আমি বলতে পারি লোন পেয়ার। আমি এইগুলোকে বলি অরবিটাল। ক্লাস 11 এগুলো হচ্ছে আমার অরবিটাল, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? এটা কিন্তু আমার লোন পেয়ার, বাট এটা হচ্ছে আমার আনপেয়ার্ড, এটা আমার আনপেয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার আনপেয়ার্ড, অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন আনপেয়ার্ড। তাহলে ডায়াম্যাগনেটিক মানে কি? যার মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। মনে থাকবে, হ্যাঁ, তোকে মনে রাখতে হবে ডায়াম্যাগনেটিক মানে কি? যেখানে সিঙ্গেল ইলেকট্রন নেই, ঠিক আছে? যেখানে আমার সিঙ্গেল ইলেকট্রন নেই। ওকে, খুব ভালো কথা, যেখানে আমার সিঙ্গেল ইলেকট্রন নেই। সেকেন্ড লেখ প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক এগুলো তোর ফিজিক্সেও আছে, জাস্ট এখানে আমি তুই ইলেকট্রনের টার্মে দেখছি প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক লিখছিস আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রেজেন্ট। প্যারাম্যাগনেটিক লিখছিস আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রেজেন্ট, আনপেয়ার্ড ইলেকট্রন ইজ প্রেজেন্ট। লিখ more number of unpaired electron leads to more paramagnetism, more number of unpaired electron leads to more paramagnetism, more number of unpaired electron leads to more paramagnetism, more number of unpaired electron leads to more paramagnetism। তার মানে যার মধ্যে বেসিক্যালি আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট, আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি? যার মধ্যে সিঙ্গেল ইলেকট্রন প্রেজেন্ট আছে। বেসিক্যালি সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন মানে এইমাত্র আমি তোকে দেখালাম, যার মধ্যে সিঙ্গেল ইলেকট্রন থাকবে সে হচ্ছে আমার কি হবে? প্যারাম্যাগনেটিক। আর যার মধ্যে আমার সিঙ্গেল ইলেকট্রন থাকবে না সে হচ্ছে আমার কি হবে? ডায়াম্যাগনেটিক। ওকে, খুব ভালো কথা, বুঝে গেছিস, লিখেও রেখেছিস খাতার মধ্যে। ওকে, চল এইবারে তোর পরীক্ষার একটা কোশ্চেন লেখ, কীরকম কোশ্চেন আসবে সেই কোশ্চেনের ফর্মেটেই যাবো। লেখ কোশ্চেন, লেখ এক্সপ্লেন হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম, এক্সপ্লেন হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম in hexaamine chromium bracket 3, explain hybridization of central atom in hexaamine chromium ব্র্যাকেটের মধ্যে 3, hexaamine chromium 3, amine স্পেলিং কি? AMMINE, hexaamine chromium 3 স্পেস দি আয়ন। এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে। আইপিএসসি নেম দিয়েও দিতে পারে, তোকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিতে পারে।
হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 আয়ন, ঠিক আছে, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 আয়ন। এর মধ্যে তোকে হাইব্রিডেশন বলতে হবে, হাইব্রিডেশনের সাথে আরও কিছু জিনিস বলতে হবে। তাহলে চল সব কিছু কম্বাইন করেই একসাথেই কোশ্চেনটা লিখি। আরও লেখ, কোশ্চেন লিখতে থাক, এর মধ্যে আরও অ্যাড করতে থাক। ম্যাগনেটিক বিহেভিয়ার, কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার, কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার, কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার, কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার, কমা দিয়ে লেখ। লো স্পিন और हाई स्पिन कॉम्प्लेक्स, लो स्पिन और हाई स्पिन कॉम्प्लेक्स, लो स्पिन और हाई स्पिन कॉम्प्लेक्स, लो स्पिन और हाई स्पिन कॉम्प्लेक्स, कमा दिए लेख। शेप, शेप SHAP शेप, कमा दिए लेख। इनर ऑर्बिटल INNER, इनर ऑर्बिटल और आउटर ऑर्बिटल कॉम्प्लेक्स, इनर ऑर्बिटल और आउटर ऑर्बिटल कॉम्प्लेक्स, इनर ऑर्बिटल और आउटर ऑर्बिटल कॉम्प्लेक्स। যত রকমের কোশ্চেন পসিবল লিখে রাখলাম একটা জিনিসের মধ্যে। ইনার অরবিটাল, আজকের ক্লাসে আমরা হাইব্রিডেশনই দেখবো বেসিক্যালি। ইনার অরবিটাল INNER, ইনার অরবিটাল আর আউটার অরবিটাল কমপ্লেক্স, এই হচ্ছে এই টাইপের কোশ্চেন তোর এখান থেকে আসবে। আরও একটা কোশ্চেন বলিনি এখানে, লিখে রাখতে পারিস, লেখ আরও একটা লেখ। ক্যালকুলেট ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্টাম, ক্যালকুলেট ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্টাম, সরি ম্যাগনেটিক মোমেন্ট, ক্যালকুলেট ভ্যালু অফ magnetic moment, magnetic moment, calculate value of magnetic moment, magnetic moment, calculate value of magnetic moment। আচ্ছা, কোশ্চেন এত রকমের কোশ্চেন পসিবল এই সব কম্পাউন্ড থেকে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে তোর ফার্স্ট কাজ কি হবে, যে কোশ্চেনটা দিয়েছে ভাই যে মলিকুলের, সেই মলিকুলটা স্ট্রাকচার কী হবে, স্ট্রাকচার মানে কি ফর্মুলা আঁকা হয়ে গেছে, আগের দিন শিখেছি ভাই IUPAC নেম থেকে ফর্মুলা কীভাবে লিখতে হয়। বন্ধুর খাতা থেকে আঁকিস না, কোনো লাভ হবে না। হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 আয়ন, দেখেছিস, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 আয়ন। কী হলো ফর্মুলাটা তাহলে হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3 আয়নের, বল কী হচ্ছে ফর্মুলা। থার্ড ব্র্যাকেটের মধ্যে CR, তারপরে NH3 তারপর -1, -1 কোথায় হয়েছে, -1 কোথায় হয়েছে, ব্র্যাকেটে -1, -1 কেন হলো, -1 কেন হলো। যাই হোক, আমি আর এই নাম আর শেখাবো না আমার ভাই। এটার ফর্মুলা হচ্ছে বেসিক্যালি এটা, CR NH3 মাথায় হচ্ছে কত +3, এই হচ্ছে আমার হয়েছে CR NH3 +3। এই ধরনের কোশ্চেন আমি যখন দেখবো আমার ফার্স্ট কাজ কী হবে, ফার্স্ট কাজ হবে হচ্ছে, আচ্ছা তোকে তো কোশ্চেন এখানে না অক্সিডেশন নাম্বার বলে দিয়েছে, তোকে কোশ্চেনে এরকমভাবেও জিজ্ঞেস করতে পারে, এইভাবেই সাধারণত জিজ্ঞেস করে, নাম দিয়ে খুব কম জায়গাতেই জিজ্ঞেস করে, নাম দিয়ে করলেও একই ব্যাপার হবে। তাহলে এই হচ্ছে তোর কোশ্চেন, বুঝেছি, এটার হচ্ছে তোর, এটার মধ্যে তোকে সব কিছু বার করতে হবে। খুব ভালো কথা। এখানে আমার সেন্ট্রাল মেটালকে ক্রোমিয়াম, লিগ্যান্ডকে আমার এখানে অ্যামোনিয়া, কোঅর্ডিনেশন নাম্বার কত ক্রোমিয়ামের এখানে 6 হচ্ছে আমার কোঅর্ডিনেশন নাম্বার। এই যে ভাই অ্যামোনিয়ার সাথে ক্রোমিয়ামের আমার বন্ড আছে, এগুলো সব কোঅর্ডিনেট বন্ড, সেই কোঅর্ডিনেট বন্ডের ফর্মেশন আমি তো দেখবো বেসিক্যালি এখানে। তাহলে যখন এই ধরনের কোশ্চেন দেবে আমার ফার্স্ট কাজ কী হবে এখানে ভাই, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা। তাহলে ক্রোমিয়ামের এখানে তোকে কোশ্চেনটা এইভাবে দিচ্ছে, তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, ঠিক আছে। তাহলে আমি অ্যান্সার শুরু করছি এবার, একেবারে বুঝে বুঝে করবো, স্টেপ বাই স্টেপ, এখানে বাড়ি গিয়ে করবো বলে ফেলে রাখবি না, এখনই বুঝবি, এখনই করবি, ঠিক আছে। ক্রোমিয়ামের আমার আসলে +3। তাহলে আজকের ক্লাসে প্রথম মলিকুল বলে আমি তুই ফার্স্টে ক্রোমিয়ামের পুরো ইলেকট্রনিক কনফিগারেশন, বা পুরো না একদম লাস্টের দিকটা লিখলেই হবে, তারপরে ক্রোমিয়াম +3 লিখবো, ঠিক আছে। তাহলে ভাই আমার ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লেখার আগে আমি ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমি নিজে নিজে ক্যালকুলেট করলাম, চলে এসছে আমার +3। তাহলে চল খাতার একদম বাদিক থেকে শুরু করছি, আমার ডান দিকে যেন সাফিসিয়েন্ট জায়গা থাকে, ঠিক আছে। চল খাতার একদম বাদিক থেকে স্টার্ট করছি। তাহলে ক্রোমিয়াম, নর্মাল ক্রোমিয়াম ভাই, তাহলে ক্রোমিয়াম নর্মাল লিখছি। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় বল, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন, তারপরে 4s1 এক্স্যাক্টলি। যাদের মুখস্থ করে আসিস না, আমার কিছু করার নেই, তোকে পরীক্ষায় দিয়ে দেবে না ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা সাফার করবি তুই, ঠিক আছে। তাহলে ক্রোমিয়ামের কি হলো 4s1 ওকে। তাহলে 4s1 চল লেখা স্টার্ট করছি, ভালো করে দেখবি। 3D হচ্ছে বেসিক্যালি আমার ধর এটা আছে, আমি কীভাবে লিখবো বলতো 3 4 5 এইভাবেই লিখবো, মানে 3 নাম্বার সেল লিখবো, তারপরে 4 নাম্বার সেল লিখবো, 5 নাম্বার সেল অব্দি আমাদের যায় না এখানে, ওকে। তাহলে চল আমার 3Dতে আছে কটা 5টা,
তাহলে এই আমি আঁকছি হচ্ছে 3Dর 5টা, আমার যেন ডান দিকে সাফিসিয়েন্ট জায়গা থাকে, বাঁ দিক চেপে চেপে আমি আঁকার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে 3Dতে আমি 5টা দিচ্ছি, মানে 3Dতে আমার 5খানা অরবিটাল থাকে, তুই জানিস ভাই 3D হচ্ছে সাবশেলের মধ্যে, ডি সাবশেলে থাকে 5টা অরবিটাল। ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি, গ্রুপে ছবিও পাঠিয়েছি, ইলেকট্রনিক কনফিগারেশন তোকে পাঠিয়ে দিয়েছিলাম। 3D 5, তাহলে 3D আছে কটা? 5টা দিতে থাকি। এই 5টা কীভাবে দেবো? 3Dতে 5টা আমার এরকম হয়, ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচার, পরপর 5খানা এরকম। তারপরে আমার কি 3D 5 4s1, 3D 5 4s1, এই যে ভাই 3D আর 4s এর মধ্যে অবভিয়াসলি গ্যাপ দেবো, কারণ এদের এনার্জি আলাদা বলেই গ্যাপটা দিই। তাহলে হচ্ছে আমার 3D 5 4s1 এর স্ট্রাকচার, খুব ভালো কথা বুঝেছিস। আচ্ছা, ক্রোমিয়ামের মধ্যে 3D 5 4s1, ক্রোমিয়ামের মধ্যে কি 4p আছে? 4p আছে, 4p আছে, কিন্তু 4p ফাঁকা আছে। 4D আছে, হ্যাঁ ভাই 4D আছে, কেন আছে আমি ওগুলো বলবো, ক্লাস 11 অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট। 4sও আছে, 4pও আছে, 4Dও আছে। যে সাবশেল আমার থাকে ভাই, যে শেল যে শেল থাকে 4-এর মধ্যে যত রকম সাবশেল সবই আমার থাকবে, 4sও থাকবে, 4pও থাকবে, 4Dও থাকবে, 4fও থাকবে। তাহলে আমার 4s আছে, 4s এর পরে কার ছবি আঁকবো? 4p, SPDF। তাহলে চল তোর সিলেবাসে ভাই p এর মধ্যে থাকে আমার 3খানা অরবিটাল, আমি আঁকলাম 4p এর মধ্যে 3খানা অরবিটাল। আমি ডান দিকে আরো জায়গা রেখে দিচ্ছি, 4D যদি দরকার পড়ে আমি আঁকবো, ঠিক আছে? আগেই আমি 4D আঁকবো না, আমি জায়গা রেখে দেবো, যদি আমার দরকার পড়ে আমি আঁকবো, ঠিক আছে? দরকার পড়তে পারে হয়তো, আমি ডান দিকে সাফিসিয়েন্ট জায়গা রাখবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, না বোঝার মতন কিছুই নেই। তাহলে হচ্ছে আমার ক্রোমিয়ামের গল্প। আচ্ছা, এখন যে হাইব্রিডেশন আমি তুই পড়ছি, দেখ হাইব্রিডেশন তোর ক্লাস 11এও সেম ব্যাপারটা ছিল। দেখবি হাইব্রিডেশনের জন্য তুই অনেক রকম থিওরি পড়েছিলি, তোর কেমিক্যাল বন্ডিংয়ের জন্য তুই ক্লাস 11 থিওরি পড়েছিলি হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, তারপরে মলিকুলার অরবিটাল থিওরি। তার মানে উইথ টাইম স্বাভাবিকভাবে আমার থিওরিগুলো ডেভেলপ হয়েছে। সিমিলারলি তোর সিলেবাসে যেগুলো আছে, আমি তুই দেখবো হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে? আমি তুই দেখবো হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, তোর সিলেবাসে কি আছে? ভ্যালেন্স বন্ড থিওরি, আর আছে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। বুঝতেই পারছিস ভ্যালেন্স বন্ড থিওরি আমার সব কিছু এক্সপ্লেন করতে পারতো না, বদলেই আমার CFT ওর মধ্যে এসছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। তাহলে আমি তো যখন ভ্যালেন্স বন্ড থিওরি পড়বো, আমি শুধুমাত্র ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে যেগুলো এক্সপ্লেন করা সেগুলো পড়বো না, আমি ভ্যালেন্স বন্ড থিওরি পড়ার সময়, ভ্যালেন্স বন্ড থিওরি পড়ার সময় ক্রিস্টাল ফিল্ড থিওরি ওর মধ্যে ঢুকিয়ে অ্যাপ্লাই করে পড়বো, বুঝতে পেরেছিস? ভ্যালেন্স বন্ড থিওরি পড়ার সময় হয়তো কিছু কিছু টার্ম আমি তোকে বলবো যেগুলো ক্রিস্টাল ফিল্ড থিওরির টার্ম, ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বো পরের ক্লাসে, বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেছে। আমি ভ্যালেন্স বন্ড থিওরি পড়ার সময় ক্রিস্টাল ফিল্ড থিওরির কিছু টার্ম এর মধ্যে বলে ওইগুলোকে ইনক্লুড করে পড়ছি, না বোঝার মতন কিছুই নেই। তাহলে হচ্ছে আমার ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। আমি তোকে বলতে চাইছি কি, আমি তোকে বলতে চাইছি 4s এর ছবি আঁকলাম, 4pতে তো ইলেকট্রন থাকে না, 4Dও আমি আঁকার মতন জায়গা ছেড়ে দিচ্ছি, দরকার পড়লে আমাকে তো আঁকতে হতে পারে, আমি আঁকছি ভাই এখানে, তুইও চাইলে আঁকতে পারিস, কিন্তু দরকার না পড়লে আঁকবো না। তাহলে হচ্ছে আমার ক্রোমিয়ামের গল্প, ঠিক আছে? আচ্ছা, ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? +3। তাহলে এর নিচে আমি চল এই 3D 4s 4p 4D আমার একবার লেখা হয়ে গেছে। 4D তুই হয়তো এখন আঁকিসনি, দরকার পড়লে তোকে পরে আঁকতে হতে পারে, আর তোকে বারবার 3D 4s 4p 4D এই টার্মগুলো লিখতে হবে না, এগুলো কিন্তু তোর কমপ্লিট 3 নাম্বারের কোশ্চেন আসে এগুলো, ঠিক আছে? তুই এবার জাস্ট এর নিচে নিচে লিখবি, কীরকম লিখবি? চল, ক্রোমিয়ামের আমি নর্মাল লিখলাম, ফার্স্ট ক্লাস বলে ক্রোমিয়াম লিখলাম, তুই চাইলে পরীক্ষাতে ডাইরেক্ট একদম যে অক্সিডেশন স্টেটে আছে সেখান থেকে স্টার্ট করে দিতে পারিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ক্রোমিয়াম, এর ঠিক নিচে আমি লিখবো, তাহলে চল লিখতে থাকছি, ক্রোমিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন, এর ঠিক আমি নিচে লিখবো ক্রোমিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন। কী হবে ক্রোমিয়াম +3? আচ্ছা, ক্রোমিয়াম +3 মানে কি? ক্রোমিয়াম থেকে আমার কটা ইলেকট্রন বেরিয়েছে? 3টে ইলেকট্রন বেরিয়েছে। কোথা থেকে বেরোবে? সবার ফার্স্টে কোথা থেকে বেরোবে? সবার ফার্স্টে বেরোবে 4s থেকে, তারপরে দুটো কোথা থেকে বেরোবে? 3D থেকে। তার মানে ভাই আমার 4s থেকে একটা বেরোবে আর 3D থেকে বেরোবে দুটো, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে ক্রোমিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন আমি এর নিচেই আঁকছি। 4s আমার কোনো ইলেকট্রন নেই, 3D তে আছে কটা? 3খানা ইলেকট্রন আমার 3D তে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝলাম। তারপর আমার 4p ফাঁকা পড়ে আছে, 4D তুই খাতার মধ্যে আঁকিসনি, দরকার পড়ছে কি পড়বে না আমি কিছুক্ষণ পরে বুঝতে পারবো পড়বে কি পড়বে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভাই ক্রোমিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন। 4s0 3d3, 4s0 3d3, 4s0 3d3 আঁকা হয়ে গেছে খাতার মধ্যে, আঁকা হয়ে গেছে। এইবারে দেখ আমার এত কি ক্লিয়ার? আচ্ছা, যেখানে ক্রোমিয়াম এই মলিকুলটা লিখেছিলাম ওর পাশে লিখে রাখতো, এবার একটা ক্রিস্টাল ফিল্ড থিওরির টার্ম ইউজ করছি, জাস্ট লিখে রাখবি, এর পাশে লিখে রাখবি অ্যামোনিয়া ইজ উইক ফিল্ড লিগ্যান্ড, অ্যামোনিয়া উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, এর টার্মটা লিখে রাখ, এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির টার্ম, অ্যামোনিয়া উইক ফিল্ড লিগ্যান্ড, অ্যামোনিয়া উইক ফিল্ড লিগ্যান্ড, অ্যামোনিয়া হচ্ছে আমার কি? উইক ফিল্ড লিগ্যান্ড, টার্মটা আমি লিখে রাখলাম, অ্যামোনিয়া উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের কটা নাম তোকে মনে রাখতে হবে, তোর সিলেবাসে যে কটা আছে ওটা মনে রাখলেই হবে, এনসিইআরটির বইতে যে কটা আছে ওটা মনে রাখবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি? উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড মানে কি সব পরে দেখবো। দেখ এইবারে আমার সিলেবাসে ভাই ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে হাইব্রিডাইজেশন দুখানা পসিবল, ঠিক আছে? কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে হাইব্রিডাইজেশন দুখানা পসিবল।
তার মানে কি ক্লাস 11-এ পড়েছিলাম হাইব্রিডাইজেশন, মনে আছে কি কি পড়েছিলাম? sp sp2 sp3 sp3d sp3d2, তারপরে sp3d3 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে হাইব্রিডেশন ক্যালকুলেট করতাম, z ইকুয়ালস টু বার করে কম্পেয়ার করে আমি হাইব্রিডেশন বার করতাম। তো ক্লাস 11-এ কোশ্চেন আসতো, না পড়াশোনা করলে সেটা আলাদা ব্যাপার। তাহলে ভাই কোঅর্ডিনেশন নাম্বার 6 যদি হয় তাহলে তোর দুখানা হাইব্রিডেশন পসিবল, একটা হবে হচ্ছে sp3d2 আর হবে হচ্ছে d2 sp3, sp3d2 আর কি হবে d2 sp3। কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে কি কি পসিবল? sp3d2 আর কি হচ্ছে d2 sp3। খাতার মধ্যে লিখে রাখার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে আমার হাইব্রিডেশন হবে হচ্ছে দুখানা, একটা হতে পারে হচ্ছে sp3 আর একটা হচ্ছে dsp2। কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে হাইব্রিডেশন নাম্বার কি হবে আমার দুখানা, একটা হচ্ছে dsp2 আর একটা হচ্ছে sp3। কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে আমার হাইব্রিডেশন নাম্বার কি কি পসিবল? sp3 আর হচ্ছে আমার dsp2। sp3টা আমি ক্লাস 11-এ শুনেছিলাম, dsp2 আমি এই ক্লাস 12-এ শুনবো, sp3 আর dsp2। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে আমার কি কি পসিবল? d2 sp3 আর sp3d2। আর কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে আমার কি কি পসিবল? sp3 আর হচ্ছে কি dsp2, dsp2। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, এইখানে দেখ আমার কোঅর্ডিনেশন নাম্বার কত কোশ্চেনটাতে? 6। তার মানে হাইব্রিডেশন কি কি পসিবল বল, কি কি পসিবল? sp3d2 আর হচ্ছে আমার d2 sp3। এই দুখানা ছাড়া যদি তোর কোনো অ্যান্সার আসে তুই বুঝবি তুই ভুল করেছিস, একদম গ্যারান্টি দিই। ঠিক আছে, sp3d2 আর d2 sp3 ছাড়া, যেহেতু আমার এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6। খুব ভালো কথা বুঝেছিস। তার মানে আচ্ছা d2 sp3 মানে কি বলতো? d2 sp3 মানে হচ্ছে, তোকে আমি সিম্পলি বলছি, d2 sp3 মানে ভালো করে দেখবি, d2 sp3 আর sp3d2 এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখ, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে টোটাল আমার 6খানা বন্ড হবে, 6টা বন্ড হবে স্বাভাবিকভাবেই। দেখ d2 sp3 মানে দেখ 2 1 3 আর 3 6, দেখতে পাচ্ছিস? s1 p3d2 মানে 3 আর 1 4 আর 2 6। দেখ এর মধ্যে 6 লুকিয়েই আছে অলমোস্ট। তাহলে 6 কোঅর্ডিনেশন আমরা এই দুখানা। দেখ 4 যদি হয় আমার কি হচ্ছে বলতো? sp3। দেখ 1 আর 3 4, আর দেখ dsp2 দেখ 1 আর 1 2 আর 2 4। দেখ আমার এর মধ্যে লুকিয়ে আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে এই দুখানা, আর ভাই 6 হলে এই দুখানা। তো যাই হোক, d2 sp3 মানে হচ্ছে ভাই আমার হাইব্রিডাইজেশন হবে d2 sp3। এটার মানে কি? ক্লাস 11-এ হাইব্রিডেশন পড়েছিলাম। হাইব্রিডেশন মানে কি হতো বলতো? মিক্সিং অফ অরবিটাল হতো। মিক্সিং অফ অরবিটাল হয়ে আমার হাইব্রিড অরবিটাল ফর্ম হতো। ওই হাইব্রিড অরবিটালকে আমি বলেছিলাম এটা বাড়িতে একটু দেখতে, হাইব্রিডেশনের পার্টটা ক্লাস 11-এর আগের সপ্তাহে বা আগের সপ্তাহে আমি বলেছি হাইব্রিডেশনের পার্ট বাড়িতে একটু দেখতে। তো আমার d2 sp3 মানে কি? d2 sp3 মানে অ্যাটমের মধ্যে আমার একটা ডি সাবশেলের দুখানা অরবিটাল, একটা এস এর একটাই অরবিটাল থাকে, আর একটা পি সাবশেলের তিনখানা অরবিটাল আমার মিক্সিং হয়েছে। মিক্সিং হয়ে আমার d2 sp3 হাইব্রিডেশন হয়েছে, হয়ে আমি কি পেয়েছি? 6খানা d2 sp3 হাইব্রিডাইজড অরবিটাল পেয়েছি। ক্লাস 11 এই জিনিসগুলো ছিল, যে কটা অরবিটালের আমার মিক্সিং হয় আমি সে কটাই হাইব্রিড অরবিটাল পাই। যেমন আমার sp3 হতো, ক্লাস 11-এ দেখেছিলাম sp2 হতো, sp হতো, sp3d2 হতো, sp3d3 হতো। ওগুলো তো আমার কি হতো বেসিক্যালি? যদি আমি বলি sp3-র কথা, তার মানে কি একখানা s 3খানা p অরবিটাল আমার মিক্স হবে, মিক্স হয়ে আমার কি হবে? 4খানা হাইব্রিড অরবিটাল ফর্ম হবে। ক্লাস 11 কেমিক্যাল বন্ডিংয়ের পার্ট, ওই পার্টে আমি এখন যাবো না স্বাভাবিকভাবে। ঠিক আছে, তোর বাড়িতে উচিত ছিল এটা দেখে আসা, তো দেখে এসছিস। তার মানে বেসিক্যালি দেখ এখানে আমি দেখতে পাচ্ছি এইবারে উইক ফিল্ড যদি আমার তোর হয়, মনে রাখবি উইক ফিল্ড হলে তোর এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। উইক ফিল্ড হলে তোর এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আর যদি স্ট্রং ফিল্ড হয় তখন একটু গল্প হবে, সেই গল্প আমি তুই পরে আসবো স্বাভাবিকভাবে। এইবারে দেখ আমার ভাই 6টা অ্যামোনিয়া কি বন্ড ফর্ম করবে? ক্রোমিয়ামের সাথে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড ক্লাস 10-এ আমি পড়েছি, ক্লাস 11-এও পড়েছি কোঅর্ডিনেট বন্ড কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। কোঅর্ডিনেট বন্ড মানে কি বলতে বেসিক্যালি ভাই একজন আমার দুখানা ইলেকট্রন দিয়ে দেবে, এটাই আমার ছিল কোঅর্ডিনেট বন্ড বেসিক্যালি। ওই যদি হাইড্রোনিয়াম আয়নের স্ট্রাকচার পড়তিস ক্লাস 10-এ, অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার পড়তিস, নাইট্রোজেনের লোন পেয়ার H+কে পুরোপুরি দিয়ে দিচ্ছে, অক্সিজেনের লোন পেয়ার H+কে পুরোপুরি দিয়ে দিচ্ছে, কোঅর্ডিনেট বন্ড। তাহলে এখানেও আমার বেসিক্যালি কি হচ্ছে বলতে ভালো করে? কোঅর্ডিনেট বন্ড ফর্ম হবে। এখন দেখ ক্রোমিয়াম +3 ভাই, ক্রোমিয়াম +3-র মধ্যে এবার একটু চলে আসি এই পার্টে। দেখ ডি এর দুখানা ফাঁকা, এস এর একটা ফাঁকা, টি এর 3টে ফাঁকা, মানে দেখ পরপর আমার 6জন ফাঁকা পাচ্ছি, দেখতে পাচ্ছিস তো? পরপর 6জনকে আমি ফাঁকা পাচ্ছি, 1 2 3 4 5 6, 6জন আমি ফাঁকা পাচ্ছি। তার মানে এই 6খানা অরবিটালের মধ্যে আমার 6খানা অ্যামোনিয়া 6টা কোঅর্ডিনেট বন্ড করার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে হবে না। কেন আলাদা আলাদা হবে না? সেগুলো আমি ক্লাস 11-এ হাইব্রিডেশনের ঠিক আগে পড়েছিলাম। যদি আমার হাইব্রিডেশন না হয় তাহলে আমার কি হবে? প্রত্যেকটা বন্ডের ক্যারেক্টার হয়ে যাবে আলাদা। ওই ক্যারেক্টার তো আলাদা হয় না, সেই পার্টে আমি এখন যাবো না। তার মানে যদি আমার এগুলো আলাদা আলাদা বন্ড ফর্ম করে তাহলে আলাদা আলাদা হবে না। কেন হবে না? তাহলে 6টা বন্ডের আমার হয়ে যাবে হচ্ছে ক্যারেক্টার আলাদা, যেটা আমার হয় না অ্যাকচুয়ালি। সেটা কোঅর্ডিনেশন নয়, সেটা হচ্ছে আমার ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং এর হাইব্রিডেশনের ঠিক আগের পার্ট। হাইব্রিডেশন কেন দরকার তার বেসিস হচ্ছে আমার এটা, তো সেই পার্টে আমি তো এখন যাচ্ছি না। তার মানে কি বুঝলাম? দেখ এখানে আমার ভাই পরপর কে কে আছে? ডি এর দুটো, এস এর একটা, পি এর 3টে। দেখ ডি এর দুটো দেখতে পাচ্ছিস? তার মানে আমার কি হতে পারে বলতো? d2 sp3, d2 sp3। হ্যাঁ ভাই তাই হবে। এই 6জন আমার হচ্ছে হাইব্রিডেশনে পার্টিসিপেট করবে, বুঝতে পারলি? তাহলে এই 6জন হচ্ছে আমার হাইব্রিডেশনে পার্টিসিপেট করবে।
পরীক্ষার সময় এই দাগটা তুই চাইলে দিতে পারিস, চাইলে নাও দিতে পারিস। এটা আমি কি বুঝলাম ভাই, এই 6 জন হচ্ছে আমার হাইব্রিডেশনে পার্টিসিপেট করছে। দেখ আমার D2sp3 করতে গেলে 4Dর কোনো দরকার পড়ছে না, D2sp3 করতে গেলে আমার 4Dর কোনো দরকার পড়ছে না। তাহলে এবার পরের লাইনটা আমি কি লিখছি হচ্ছে, চল লিখছি, ক্রোমিয়াম +3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন, D2sp3 হাইব্রিডাইজেশন, ক্রোমিয়াম +3 আফটার D2sp3 হাইব্রিডাইজেশন, chromium +3 after D2sp3 hybridization, chromium +3 after D2sp3 hybridization, chromium +3 after D2sp3 hybridization। ঠিক আছে, চল দেখ যদি আমার D2sp3 হয় তাহলে এবার একটু এদিকে তাকা, এই যে ভাই D এর 3খানা এরা তো আমার ভাই পার্টিসিপেট করেনি, তাহলে ওদের এনার্জি আমার কিন্তু আলাদা আছে তখন, তাহলে এরা আমার 3 জন হয়ে গেল আলাদা, এরা 3 জন হয়ে গেছে আমার আলাদা, ওই 3 জনের মধ্যে 3টে ইলেকট্রন যেরকম ছিল থাকবে। এই 6 জন ভাই আমার হাইব্রিডেশনে পার্টিসিপেট করে আমার কি বানাবে, 6টা 3 1 2 3 4 5 6 6টা আমার D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল বানালো, 6টা আমার কি বানালো, D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এই জিনিসটা আমি ক্লাস 11এও করতাম, ক্লাস 11এ কেমিক্যাল বন্ডিং ওটা একই জিনিস ছিল। 6টা আমার কি বানালো, D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল, প্রত্যেকের এনার্জি সেম। হ্যাঁ ভাই তাই হয়, হাইব্রিডেশনের পরে আমার প্রত্যেকটা যে অরবিটাল পাই তার প্রত্যেকটা এনার্জি আমার সেম হয়। এটা হচ্ছে আমার কি হলো, 6খানা D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। ঠিক আছে, 6টা আমার D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল হয়েছে, এঁকেছিস 6টা D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। আমি তো ডি আঁকিনি, ডি আঁকারও কোনো দরকার নেই, কোন ডিটা ওই পরের ডিটা তো আমার আঁকার জন্য দেখ, কারণ এখানে আমার 6টাতে হয়ে যাবে জায়গা, বুঝতে পেরেছি এত অব্দি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার হাইব্রিডেশনের পরে হলো। পরেরটা আমি লিখবো কি, এবার আমি পরের ছবিটা কি দেখাবো, পরের ছবিটা দেখাবো হচ্ছে ভাই এই কম্পাউন্ডটা ফর্মেশনের হওয়ার পরে কি হচ্ছে। তাহলে পরেরটা লিখছি চল, ক্রোমিয়াম +3 আফটার ফর্মেশন অফ, ক্রোমিয়াম +3 আফটার ফর্মেশন অফ, যে কোশ্চেনে যে মলিকুলটা দেওয়া আছে সেই মলিকুলটা, CrNH3 6 মাথায় +3, CrNH3 6 মাথায় +3, ক্রোমিয়াম +3 আফটার ফর্মেশন অফ এই মলিকুলটা। হয়ে গেছে। আচ্ছা এবারে আমি ফর্মেশনটা দেখাবো, ফর্মেশন মানে কি দেখাবো, আমি বেসিক্যালি বন্ড ফর্মুলাটা দেখাবো। দেখ বন্ড ফর্মুলা কার মধ্যে, এই যে ভাই 6খানা অ্যামোনিয়া আমার ইলেকট্রনগুলো দিচ্ছে, ঠিক আছে, তাহলে কোথায় দিচ্ছে ইলেকট্রনগুলো, এইখানে দেবে, এইটা আমাকে দেখাতে হবে। তাহলে হাইব্রিডেশন দেখালাম, তারপরে আবার এটা আঁক, আবার এটা আঁক, যেটা এঁকেছিলে আবার তুই এটা আঁকা, এর মধ্যে ভাই একটা করে ইলেকট্রন, এগুলো কমপ্লিট 3 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে, ফাইন্ড আউট হাইব্রিডেশন অফ এই মলিকুল। তারপরে ভাই এখানে জায়গা থাকলো, পরপর আমি আঁকছি 6টা, 1 2 3 4 5 6 হয়ে গেছে। এবার আমাকে কি দেখাতে হবে বলতো ভাই, এর মধ্যে ইলেকট্রনগুলো এসছে, কার ইলেকট্রন, অ্যামোনিয়ার ইলেকট্রন। ভালো করে দেখ এবার ভাই, 6টাতে ইলেকট্রন আছে, অ্যামোনিয়া একটা, অ্যামোনিয়া ভাই, অ্যামোনিয়া হচ্ছে আমার নিউট্রাল লিগ্যান্ড, অ্যামোনিয়া আমার কি দেয় বেসিক্যালি, লোন পেয়ার দেয়, লোন পেয়ার দেয়। যদি CN- হতো তাহলে আমার কি দেবে, নেগেটিভ চার্জটা দেবে। তার মানে ভাই নেগেটিভ চার্জ মানে 2খানা ইলেকট্রন, লোন পেয়ার মানেও 2খানা ইলেকট্রন। তাহলে আমার প্রত্যেকটার মধ্যে কি হচ্ছে বলতো ভাই, অ্যামোনিয়ার সাথে এই বন্ড ফর্ম হচ্ছে। তাহলে বুঝতে পারছিস, এখানে আমি তাহলে অন্য কালি দিয়ে আমি দেখাচ্ছি বলতে কি, ক্রস দিয়ে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি, তোর বইতে ক্রস দিয়ে দেখায়, তার মানে কি বলতো, এটা অন্য কারোর থেকে ইলেকট্রনটা আছে সেটা বোঝানোর জন্য। তুই চাইলে এখানে 2খানা লাভ সাইনও দিতে পারিস, ঠিক আছে। তাহলে আমি এখানে দিচ্ছি বলতো প্রত্যেকটার মধ্যে 2খানা করে ক্রস, তার মানে কি, এটা আমি বোঝাচ্ছি, ক্রস মানে কেটে দিলাম না কিন্তু, আমি নিচে এটা বোঝাতে যাচ্ছি। তোর দেখবি স্কুলে বলবে এরকম ক্রস দাও, ঠিক আছে। এটার মানে কি, এটা নিচে লিখবো হচ্ছে, দেখ কতগুলো পেয়ার অফ ইলেকট্রন ঢুকলো, 6টা পেয়ার অফ ইলেকট্রন ঢুকেছে, একটা পেয়ার দুটো পেয়ার, তারপরে নিচে লিখতে হবে কিন্তু 6 পেয়ার্স অফ ইলেকট্রন, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6NH3। এই জিনিসটা আমি পুরোটা লিখলাম, 6খানা অ্যামোনিয়া, দেখ আমার 6খানা পেয়ার অফ ইলেকট্রন দিয়েছে। এই হচ্ছে তোর কমপ্লিট অ্যান্সার 3 নম্বরের জন্য, ক্লিয়ার বুঝেছিস। এত কি হয়েছে, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6NH3। তুই এখানে 2খানা লাভ সাইনও দিতে পারিস, তো যা ইচ্ছা তাই দিতে পারিস, ঠিক আছে। পদ্ম ফুল আঁকতে পারিস, 2খানা তারা হাতুড়ি কাস্তে আঁকতে পারিস, যা ইচ্ছা হবে তাই আঁকবি। 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6NH3 লিখেছিস, এটা হচ্ছে তোর কমপ্লিট অ্যান্সার। এইবারে চল অ্যান্সারগুলো এবার একটু লেখা স্টার্ট করি। তাহলে এটা তোকে দেখাতে হবে, কিন্তু তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে, শো দ্য হাইব্রিডেশন অফ এই মলিকুল, তোর হচ্ছে এইভাবে তোকে অ্যান্সারটা লিখতে হবে, বুঝতে পারলি, ক্লিয়ার। তাহলে এবারে একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার আসি। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, এক্সপ্লেন হাইব্রিডেশন, ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন গেল, এক্সপ্লেন হাইব্রিডেশন। তাহলে আমার অ্যান্সার লিখ চল, দেয়ারফর ক্রোমিয়াম ইজ D2sp3 hybridized, therefore chromium is D2sp3 hybridized, therefore chromium is D2sp3 hybridized। আমি মানডের এক্সামে কিন্তু এইগুলো দেবো, হাইব্রিডেশন দেবো, ঠিক আছে। therefore chromium is D2sp3 hybridized, ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার। আচ্ছা এবারে চল ম্যাগনেটিক বিহেভিয়ার দেখি, হয়ে গেছে আমার হাইব্রিডেশন পার্ট শেষ। সেকেন্ড দেখ, ম্যাগনেটিক বিহেভিয়ার মানে কি ভাই, ওই যে ভাই ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক বলতে হবে। ডায়াম্যাগনেটিক মানে কি, যার মধ্যে সিঙ্গেল ইলেকট্রন নেই ভাই, যে সিঙ্গেল না সে মরে গেছে, ঠিক আছে, ডায়েড, ঠিক আছে, যে সিঙ্গেল না সে ডায়েড, ডায়াম্যাগনেটিক।
আর প্যারাম্যাগনেটিক মানে কি ভাই, যার মধ্যে সিঙ্গেল আছে এখনো বেঁচে আছে, ঠিক আছে, সিঙ্গেল ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হবে, ম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। এই মলিকুলের মধ্যে দেখ ভাই সিঙ্গেল ইলেকট্রন আছে না নেই, তুই বলতো। সিঙ্গেল ইলেকট্রন আছে, কোথায় আছে, এই দেখ সিঙ্গেল ইলেকট্রন, কটা আছে সিঙ্গেল ইলেকট্রন, তিনখানা আছে হচ্ছে আমার সিঙ্গেল ইলেকট্রন। এ হচ্ছে আমার, তার মানে কি বলতে, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার, বুঝলি? তাহলে আমার নেক্সট অ্যান্সার কি হলো, এটা ডায়াম্যাগনেটিক। এগুলো তো এমসিকিউ এর মধ্যেও কিন্তু আসতে পারে। সরি, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। সিঙ্গেল ইলেকট্রন আছে তার মানে কি হবে, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। সিঙ্গেল ইলেকট্রন আছে তিনটে, তার মানে আমার কি হলো, প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার, প্যারাম্যাগনেটিক হয়েছে। এবারে দেখ এই যে প্যারাম্যাগনেটিক ভাই, কারোর মধ্যে তো তিনখানা সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেও প্যারাম্যাগনেটিক হবে, কারোর মধ্যে পাঁচখানা সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেও প্যারাম্যাগনেটিক হবে। তাহলে কার প্যারাম্যাগনেটিক বিহেভিয়ারটা বেশি সেটাকে আমি জাস্ট কোয়ান্টিফাই করবো, ঠিক আছে। তাহলে পরেরটা লেখ, খাতায় হেডিং দে, হেডিংও দিতে পারিস, তাহলে ফর্মুলা লিখে রাখতে পারিস, ডাইরেক্ট লেখ। ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট ফর্মুলা আছে একটা, ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা লিখছিস, দেখ ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু রুট ওভার অফ n ইন্টু n প্লাস টু, রুট ওভার n ইন্টু n প্লাস টু, ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n প্লাস টু, ঠিক আছে। ইউনিট কি হয়, ইউনিট হচ্ছে বিএম, বোহর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, ইউনিট হচ্ছে আমার বিএম, ঠিক আছে, বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন রুট ওভার n ইন্টু n প্লাস টু। এটা বক্স করে রাখবি, এই ফর্মুলা দিয়ে কিন্তু তোকে করতে হবে, ঠিক আছে। রুট ওভার n ইন্টু n প্লাস টু ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা। n মানে কি, n মানে লিখে রাখবি নাম্বার অফ সিঙ্গেল ইলেকট্রন, n ইকুয়ালস টু কি লিখছিস, নাম্বার অফ সিঙ্গেল ইলেকট্রন, নাম্বার অফ সিঙ্গেল ইলেকট্রন, n ইকুয়ালস টু নাম্বার অফ সিঙ্গেল ইলেকট্রন হয়েছে। তাহলে রুট ওভার n ইন্টু n প্লাস টু। তাহলে চল ভাই, এই মলিকুলটা আমার কি হচ্ছে, অলরেডি প্যারাম্যাগনেটিক হয়েছে, তাহলে এই মলিকুলটার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, বার কর, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত হবে, রুট ওভার অফ কত হবে, কত ইন্টু কত প্লাস টু, রুট ওভার 3 ইন্টু 3 প্লাস টু, তার মানে কত হচ্ছে রুট ওভার কত, রুট ওভার 15, বলতো রুট ওভার 15 ভ্যালু কত হয়, কতর কাছাকাছি হবে, রুট ওভার 15 ভ্যালু 4 এর কাছাকাছি, মানে 3 থেকে 4 মধ্যে থাকবে স্বাভাবিকভাবেই। রুট ওভার 15 বলতো কার দিকে ঘেসে থাকবে, 4 দিকে ঘেসে নাকি 3 দিকে ঘেসে, 4 দিকে এক্স্যাক্টলি, কারণ রুট ওভার 16 মানে 4, রুট ওভার 15 মানে ওর থেকে একটু কম হবে, তাহলে কত হবে 3.9 বা 3.8 এর কাছাকাছি। তার মানে বুঝেছিস, তাহলে আমার কি হচ্ছে ভাই, আমি বুঝলাম কত হচ্ছে, রুট ওভার 15 মানে কত 3.9 বা 3.8 এর কাছাকাছি একটা হবে। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমার পরের কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু। ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত আসবে, বুঝে গেছিস কীভাবে করলাম, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু কত আসবে আমি বুঝে গেলাম। ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পারলি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু করবি। আচ্ছা সেকেন্ড, তারপরে কোশ্চেনটি কি আছে, আচ্ছা দেখ তারপরে কোশ্চেন হচ্ছে লো স্পিন আর হাই স্পিন। দেখ ভাই এখানে যার মধ্যে ভাই সবই হচ্ছে আমার ইলেকট্রন পেয়ার্ড, তুই ভাব যার মধ্যে সব ইলেকট্রন পেয়ার্ড, ধর ধর কোনো একটা সিনারিও ধর এরকম, ধর এর মধ্যে আমার ভাই সব ইলেকট্রন ধর পেয়ার্ড, এদিকে তাকা দেখ পেয়ার্ড, তাহলে দেখ এর আমার স্পিন কি হয়েছে বলতো, আমি যদি ভাবি এখানে স্পিন, দেখ এর প্লাস হাফ এর মাইনাস হাফ, স্পিন আমার প্লাস হাফ মাইনাস হবে, ক্লাস 11-এ পড়েছিলাম স্পিন কোয়ান্টাম নাম্বার। দেখ এর স্পিন প্লাস হাফ, এর স্পিন মাইনাস হাফ, ক্যান্সেল করে দেবে, এর স্পিন প্লাস হাফ এর মাইনাস হাফ ক্যান্সেল করবে, এর প্লাস হাফ এরও মাইনাস হাফ, তার মানে আমার কী হলো বলতে, এগুলো লো স্পিন কম্পাউন্ড, স্বাভাবিকভাবে হয়ে যাবে লো স্পিন, স্পিন তো আমার কম হয়ে গেল। আর যদি দেখ আমার এরকম থাকে, সাপোজ এরকম আছে, দেখ কী হচ্ছে বলতো, আমার সবকটা স্পিন হবে হচ্ছে অ্যাড, বুঝতে পারছি, সবকটা স্পিন হবে অ্যাড, প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ, তার মানে কী হলো বলতে, এগুলো আমার হাই স্পিন কমপ্লেক্স, ঠিক আছে। তার মানে যার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি সে আমার তত বেশি হাই স্পিন কমপ্লেক্স হবে, যার মধ্যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন যত কম সে আমার লো স্পিন না, তার হাই স্পিনের অ্যামাউন্টটা কম হবে, বুঝতে পারলি। আর যার মধ্যে সবই আমার পেয়ার্ড তারা হয়ে যাবে কি লো স্পিন কমপ্লেক্স। ক্লিয়ার, যার মধ্যে সবই আমার পেয়ার্ড তার মানে হয়ে যাবে কি তারা লো স্পিন। আচ্ছা এটা আমার হাই স্পিন হবে না লো স্পিন হবে, এটা আমার স্বাভাবিকভাবে হাই স্পিনই হবে, ঠিক আছে। তোকে যদি দুখানা কম্পাউন্ডের মধ্যে জিজ্ঞেস করে কে মোর হাই স্পিন, তখন আমি বুঝতেই পারছি যার মধ্যে আমি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি পাবো সে আমার মোর হাই স্পিন হবে, তাহলে এটা আমার কি হলো হাই স্পিন কমপ্লেক্স। ক্লিয়ার, হাই স্পিন কমপ্লেক্স। ওকে চল নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে কি আছে, আচ্ছা ইনার অরবিটাল আর আউটার অরবিটাল কমপ্লেক্স। ভালো করে দেখ, যদি আমার এটা একমাত্র অক্টাহেড্রালের ক্ষেত্রেই আছে, অক্টাহেড্রালে আমার কি কি হাইব্রিডেশন পসিবল বল, অক্টাহেড্রালে আমার কি কি হাইব্রিডেশন পসিবল, আরে বল কিছুক্ষণ আগে তো ঘাড় নালি, তারপরে আমি বললাম যখন তখন লিখলি। অক্টাহেড্রালে আমার কি কি, সরি কোঅর্ডিনেশন নাম্বার 6-এ কি কি হাইব্রিডেশন পসিবল, D2sp3 আর sp3d2, ঠিকই বলেছিস, D2sp3 আর sp3d2। দেখ D2sp3 আর ভাই sp3d2, ঠিক আছে। দেখ যেখানে তুই দেখবি ভাই ডি আছে ভিতরের দিকে সেটা হয়ে যাবে আমার ইনার অরবিটাল কমপ্লেক্স, ওকে। আর যেখানে দেখা যাচ্ছে ডি আমার বাইরের দিকে সেটা হয়ে যাবে আমার আউটার অরবিটাল কমপ্লেক্স, ওকে। তার মানে D2sp3 মানে ইনার অরবিটাল, sp3d2 মানে হচ্ছে আউটার অরবিটাল। ক্লিয়ার, D2sp3 মানে হচ্ছে আমার কি ভাই ইনার অরবিটাল কমপ্লেক্স, আর sp3d2 মানে কি আউটার অরবিটাল কমপ্লেক্স, দুখানার নাম। ক্লিয়ার,
তাহলে D2 দেখ ভিতরের দিকে আছে ভাই, D2sp3 মানে এই তো এই হাইব্রিডেশন করলাম, দেখ D আমার আছে ভিতরের দিকে, যেটা পার্টিসিপেট করেছে, যে Dটা আমার পার্টিসিপেট করেছে সেটা পুরো ভিতরের দিকে আছে, ভিতরের দিকে শেলে। তার মানে কি হলো, এটা D2sp3 হচ্ছে আমার কি ইনার অরবিটাল কমপ্লেক্স, আর sp3d2 আমি এখনো করিনি, D আমার বাইরেরটা পার্টিসিপেট করবে তখন, ওটা আমার কি হয়ে যাবে আউটার অরবিটাল কমপ্লেক্স। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমার কি হলো, ইনার না আউটার, ইনার অরবিটাল কমপ্লেক্স। বুঝতে পেরেছিস, ইনার অরবিটাল কমপ্লেক্স, ক্লিয়ার, ইনার অরবিটাল কমপ্লেক্স। আচ্ছা নেক্সট হচ্ছে শেপ আর জিওমেট্রি। এসব দেখ শেপ জিওমেট্রিকে তোকে আলাদা আলাদা টার্ম হিসেবে বলে না, চল লেখ ক্লাস 11 এই জিনিসটা পড়েছিলাম, ক্লাস 11 পড়েছিলাম, দেখবি হাইব্রিডেশন যদি আমার sp3d2 হয় তাহলে দেখবি আমার জিওমেট্রি হতো অক্টাহেড্রাল, এই টার্মটা শুনেছিলাম ক্লাস 11 অক্টাহেড্রাল। তাহলে লিখে রাখ, কোঅর্ডিনেশন নাম্বার 6 মানেই তোর সিলেবাসে কি আছে, জিওমেট্রি অক্টাহেড্রাল, ব্যাস জিওমেট্রি হবে অক্টাহেড্রাল। কোঅর্ডিনেশন নাম্বার 6 মানেই জিওমেট্রি আর শেপ, তোর সিলেবাসে তো লোন পেয়ারের গল্প নেই, তাহলে জিওমেট্রি শেপ দুটোই আমার কি হবে অক্টাহেড্রাল, OCTAHEDRAL, OCTAHEDRAL অক্টাহেড্রাল। কোঅর্ডিনেশন নাম্বার 6 মানেই আমার জিওমেট্রি বা শেপ কি হবে অক্টাহেড্রাল, ঠিক আছে, ওকে অক্টাহেড্রাল হয়েছে, অক্টাহেড্রাল। আর কি কোশ্চেন আছে, আর কিছু আছে এখান থেকে কোশ্চেন? তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট কোশ্চেন, চল দেখেন একটু, দেখে না পরের কোশ্চেনটা আবার তুই করবি। হয়ে গেছে, চল পরের কোশ্চেন আবার তুই লিখবি, সেম কোশ্চেন, একই কোশ্চেন, কোশ্চেন পুরো সেম আছে, মলিকুলটা খুব চেঞ্জ হয়ে গেল। লেখ মলিকুলটা লেখ, এবার তোকে ভাই ফর্মুলা দিচ্ছি, লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে Fe, মানে আয়রন বেসিক্যালি FeH2O হোল 6, FeH2O হোল 6 মাথায় +3, FeH2O হোল 6 মাথায় +3